ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আজকে আমার সাথে স্পেশাল একজন গেস্ট আছে। হয়তো বা আমার পেছনের ট্রফিগুলো দেখে হয়তো বুঝতে পারবেন না, তারপরে বুঝতে পারবেন যে স্পেশাল কেউ আছে। বাংলাদেশ দলের সাবেক ক্যাপ্টেন, ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, সাথে একজন নির্বাচক ছিলেন এবং এখন হয়তো বুঝতে পারছেন। আম, সবচেয়ে বড় পরিচয় হয়তো বা নিজেও হয়তো জানেন যে মিস্টার ফিফটি। এখন অবশ্যই বুঝতে পারছেন যে আমার সাথে আছেন সাবেক ক্যাপ্টেন হাবিবুল বাশার সুমন। সুমন ভাই, মিস্টার ফিফটি এটা কেমন লাগে? আহ, না, মিস্টার হান্ড্রেড হলে ভালো লাগতো। না, ঠিক আছে। ক্যারিয়ার আমাদের যখন শুরু হয়েছিল তখন তো ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন রকম একটা ব্যাপার ছিল। আমরা তো ক্যারিয়ার শুরু করেছি, আমাদের তখন লক্ষ্য থাকতে হলো কিভাবে প্রিমিয়ার লিগে একটা টিম পাবো। বা তারপরে একটা সময় মানে ভাগ্য ভাগ্যই বলবো যে টেস্ট খেলার সুযোগ হয়েছে, ইন্টারন্যাশনাল খেলার সুযোগ হয়েছে নিয়মিত, যেটা আমাদের সময় শুরু হয়েছিল 2000 সালে নিয়মিতভাবে খেলা। তখন একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের, আসলে আমরা পারবো কিনা সেটা নিয়ে অনেকের মধ্যে সংশয় ছিল যে আমরা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কতখানি সাস্টেন করতে পারবো, ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম হুম। করতে পারবো কিনা। তো আমার কাছে একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। তো আরও ক্যারিয়ারটা আরো ভালো হতে পারে, যেটা বললাম যে 24টা 50-র মধ্যে অ্যাটলিস্ট আরো 10টা 100 হওয়ার কথা ছিল। বাট ওই সময় কিন্তু সময়টা অনেক কঠিন ছিল। এক্স্যাক্টলি। অন্য দলগুলি আমাদের থেকে অনেক এগিয়ে ছিল। সব দলগুলিতে অনেক আইকনিক প্লেয়ার ছিল। ভাই, ওই বোলিং যদি সময় বোলাররা কেমন ছিল? ওই আমি যদি আমি কম্পেয়ারের মধ্যে যেতে চাই না, বাট এখনকার অস্ট্রেলিয়া দলের বোলিং, তখনকার দলের বোলিং, ওয়েস্ট এখন ইন্ডিজ। সাউথ আফ্রিকা বলেন, এখন তখনকার সাউথ আফ্রিকা বলেন, ওয়েস্ট ইন্ডিজ বলেন, তখনকার ওয়েস্ট ইন্ডিজ এখনকার ওয়েস্ট ইন্ডিজ, পার্থক্যটা আসলে অনেক বড় ছিল। এক তো আমরা একদম নতুন ছিলাম, আর তখন সব দলগুলির মধ্যে লিজেন্ড প্লেয়ার অনেক বেশি ছিল। বোলিং বলেন এখনো অথবা তাদেরকে মনে করা হয়, মানে এখনো তাদেরকে মানে লেজেন্ড হিসেবে স্মরণ করা হয়। হ্যাঁ, 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 আপনার কোয়ালিটি অনেক ডিফারেন্স ছিল। আই এম নট সেইং যে আমরা খুব কঠিন বোলিং খেলেছি, বাট আপনি যদি দেখেন তখনকার ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা, বোলাররা, সব দলগুলিরই আমার মনে হয়, যদি চিন্তা করি হয়তো এই ভারতের বোলিং সাইডটা এখন ভালো হয়েছে। আমরা হুম। যখন খেলেছি তখনকার থেকে আমি বলবো যে যদিও তখন জহির খানের মতো বোলার ছিলেন, অনিল কুম্বলে ছিলেন, বাট ভালো ভারতের পেস বোলিং অ্যাটাকটা মনে হয় এখন ভালো তখনকার থেকে। আর বাকি সবগুলি যদি বলেন, ইভেন জিম্বাবুয়েও ডিফারেন্ট টিম ছিল তখন। সো সেই হিসাবে যদি চিন্তা করি যে বলবো না যে খারাপ করেছি, বাট হ্যাঁ, আরো ভালো করলে হয়তো এখন আরো বেশি তৃপ্তি লাগতো। ভাই, আপনার মানে অসাধারণ দুর্দান্ত একটা হান্ড্রেড আছে ওয়েস্ট ইন্ডিজে আর টেস্টে সেন্ট লুসিয়ায়। আর সেই ম্যাচটাও স্মরণীয় বাংলাদেশ ইতিহাসে। ওই সেঞ্চুরিটা কেমন ছিল? এবং আপনার সাথে আপনার বন্ধুরা বা বড় ভাই মানে রফিক ভাই এবং খালেদ মাসুদ পাইলটও সেঞ্চুরি করেছিলেন। আসলে ওই সময়টা, যেটা একটু আগে বললেন যে ওই সময় হান্ড্রেড করা বা অনেক বড় কিছু ছিল, ফিফটি করা তো আমরা লিখে রাখতাম। মানে লিটারালি যখন ছোট ছিলাম, সেই সময় হোক মানে ইউনিভার্সিটিতে শেষের দিকে, এবং অনেকেই লিখে রাখতো যে আয়ুর ভাষা ফিফটি করেছেন বা হান্ড্রেড করেছেন। কেমন ছিল ওই ম্যাচটা? ওয়েস্ট ইন্ডিজ আমরা যখন ক্রিকেট খেলা শুরু করেছি, ওয়েস্ট ইন্ডিজ তো এমন একটা জায়গা ছিল তখন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটটাই ছিল একদম স্বপ্নের মতো, মানে ওয়েস্ট ইন্ডিজ দলে যারা খেলছেন, এক্স্যাক্টলি, হ্যাঁ। এবং আমরা তখন শুনতাম যে ওয়েস্ট ইন্ডিজ সফরে যারা গিয়েছেন, আহত না মনে হয় কেউ থাকবে। আহত না হয় কেউ ফেরেননি। এমনও শুনেছি যে একটা দল 9টা উইকেট পর পর ডিক্লেয়ারই করে দিয়েছে যে বোলারদের আহত করতে চাননি। তো ওয়েস্ট ইন্ডিজ সম্বন্ধে সবার ধারণাটা ঠিক ওরকম ছিল। তো আমরা যখন গিয়েছি, এটা তো চ্যালেঞ্জ ডেফিনেটলি আমাদের জন্য। সেন্ট লুইসের উইকেটও বেশ গতিময় ছিল। দে গট খুব সাম গুড ফাস্ট বোলার্স, পেড্রো কলিন্স, আরও কয়েকজন ফাস্ট বোলার ছিলেন, জোরে বল করতেন। আহ, আমাদের জন্য স্পেশাল ছিল। কোনো ব্যথা পাননি তো ওই ইনিংসে? না, না, ব্যথা পাওয়ার সুযোগ বল লাগেনি, সব ব্যাটে লেগেছে। না, আমি ফাস্ট বোলিংটা এনজয় করতাম। ওরা আমাকে অ্যাটাক করেছিল, বাট আমিও হয়তো কাউন্টার অ্যাটাক করেছিল, যেটা আমার কাজে লেগেছিল। ইনিংস স্পেশাল ছিল। আমি অনেক অনেক ইনিংস খেলেছি, যেটা মনে আছে সব সময়। বাট এই ইনিংসটা স্পেশাল অবশ্যই। ওয়েস্ট ইন্ডিজে খেলাটা একটা স্বপ্নের মতো ব্যাপার ছিল, আর সেখানে সেঞ্চুরি করাটা এটা অনেক বড় ব্যাপার ছিল মানে আমার জন্য। এবং আমরা ওই টেস্ট ম্যাচটা খুব ভালো খেলেছিলাম। ট্রাস্ট মি, এখন যদি আমরা যেরকম অবস্থা আছি তো সেরকম অবস্থা তখন থাকলে হয়তো টেস্ট ম্যাচটা জিততে পারতাম। বিকজ আমার মনে আছে যে উই ড্রপড ক্রিস গেলে 3-4টা ক্যাচ ফেলেছিলাম। তিন চারটা গেছে তো ফেরা যায় ক্রিস না। গেলের এবং ক্রিস গেল আই থিঙ্ক এন্ডেড আপ স্কোরিং 145 or something। ক্রিস গেল এবং ব্র্যান্ডলারও কিন্তু প্রথম ইনিংসে রান করেননি। তো আমরা একটা ভালো সুযোগ হয়তো পেতে পারতাম, বাট ড্র করতে পেরেছিলাম ওই টেস্ট ম্যাচটা। ওটা যে মানে খুব বড় ব্যাপার ছিল ওই সময়। ভাইয়া, এই যে আপনার এখানে তো আছে, মানে এই ওয়ার্ল্ড কাপে আপনি ক্যাপ্টেন ছিলেন আর হচ্ছে স্মরণীয় ছিল। ভারতকে হারিয়েছিলেন এবং সাউথ আফ্রিকাকে
হারিয়েছেন। খুব দুর্দান্ত একটা টুর্নামেন্ট ছিল। মানে আপনার কি মনে হয় যে বাংলাদেশের ইতিহাসেও অন্যতম একটা ওয়ার্ল্ড কাপ এটা, এবং আপনার তো ক্যারিয়ারে মনে হয় বেস্ট ওয়ার্ল্ড কাপই হবে নাকি? অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ইয়েস, ব্যাটসম্যান হিসেবে অতটা নয়। হ্যাঁ। ওয়ার্ল্ড কাপটা ব্যাটসম্যান হিসেবে আমার অত ভালো জানি। প্রায়র টু ওয়ার্ল্ড কাপ খুব ভালো ফর্মে ছিলাম ১.৫ বছর। বাট ওয়ার্ল্ড কাপে আমার ফর্মটা ভালো ছিল না। বাট দল হিসেবে ডেফিনিটলি আমি বলব দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ড কাপ। আমরা ২ টি দলকে হারিয়েছিলাম যারা চ্যাম্পিয়ন হতে গিয়েছিল। সাউথ আফ্রিকা প্রবাবলি র‍্যাংকিং এ 1 or 2, ইন্ডিয়া ২-৩ এর মধ্যেই ছিল। এই ২ টি দলকে হারানো অনেক বড় ব্যাপার ছিল। এবং আমার মনে হয় যে ওই ওয়ার্ল্ড কাপে আমরা আরো ম্যাচ জিততাম। আর সুপার 8 এ ওঠার পরে যে কোয়ালিফাইং কোয়ার্টার ফাইনাল রাউন্ড, সেখানে আমাদের মোস্ট অফ দ্য খেলা পড়েছিল বারবাডোজে। মানে ২ টি গ্রুপ করার পরে আমাদের খেলাগুলি বারবাডোজে পড়েছিল। বারবাডোজে না পড়ে আমরা যদি হয়তো ত্রিনিদাদ অথবা গায়ানায় পড়তো, আই এম প্রিটি সিউর আমরা ওই ওয়ার্ল্ড কাপে ৩ টি ম্যাচ জিতেছিলাম তো। বারমুদার সাথে একটা ম্যাচ, আর ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা। যদি ত্রিনিদাদ অথবা গায়ানায় পড়তো, আমি 100% যে আমরা আরো ২ টি ম্যাচ বেশি জিততাম। ছোট করে আমার ২ টা কোয়েশ্চেন আছে। প্রথমত ওখানে যে উদযাপনটা করেছিলেন, মানে যেটা জয়ের সময় উইকেটে ছিলেন মুশফিক এবং সাকিব মনে হয়। এই উদযাপনটা কি ওখানে এসেছে নাকি কোনো প্ল্যান ছিল? না, দেয়ার ইজ নো প্ল্যান। আই মিন ওয়েস্ট ইন্ডিজে ওই ওয়ার্ল্ড কাপটা একটা বড় ব্যাপার ছিল যে ওয়েস্ট ইন্ডিজে আসলে খুব বেশি কিছু করার থাকে না। আর আমরা ওই লাইক আমরা টিমটা এমন ছিল ওই লাইক ফ্যামিলি। আমরা একসাথে অনেক সময় কাটাতাম। আমরা খেতে যেতাম একসাথে। সন্ধ্যার পরে হোটেলের নিচে বসে আড্ডা মারতাম। যেহেতু আমরা তো আসলে আমাদের ক্রিকেটাররা তো খুব একটা বাইরে মানে ওখানে ঘুরতে জায়গা যায় তেমন না, নেই। ওরকম জায়গাও নেই। তো আমাদের সময়টা একসাথেই কাটতো। ওই একসাথে গল্প করতে, করতে আড্ডা মারতে, মারতে বিভিন্ন রকম জিনিস তৈরি হতো। আমরা আজকে এরকম তো ওই সেলিব্রেশন, উদযাপনটা আজকে এই ম্যাচে এরকম সেলিব্রেশন করবো। আমাদের ভিতরে এই জিনিসটা ছিল যে কি হয়তো বললো আচ্ছা ওই ম্যাচটা আমরা এরকম করবো, কিংবা ওই ম্যাচটা আমার সেলিব্রেশনটা এমন হবে। মাশরাফি ছিল, লিড দিত। আরো অনেকেই ছিল। তো মাশরাফি, রাজ্জাক, রাসেল, এরা ছিল টিমের মানে মানে কি করবে না প্রাণ, করবে মানে কি বলবো? প্ল্যানার। আশরাফুল ছিল, খুব ভোকাল ছিল সবাই। তো আমরা এনজয় করতাম অনেক। এক্সাক্টলি। তো আমরা প্রায় ২.৫ মাস ছিলাম ওই সিরিজে। একটা দিন আমাদের বোরিং মনে হয়নি। বাট যেটা বলে সেলিব্রেশন যে ব্যাপারটা ছিল, আমরা তো আগের দিন আড্ডায়, খেলার আগের দিন আড্ডায় আমরা ঠিক করতাম যে কালকে আমরা কি করব। ওকে। ভাইয়া ছোট করে সেটা হচ্ছে ক্যারিয়ারে একটা বিষয় যেটা আপনি বলবেন যে হয়তোবা সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল বা আপনার এখনো তৃপ্তি দেয়। আরেকটা বলবেন যে হয়তোবা যে কাজটা আপনি না করলেও পারতেন, বা হচ্ছে সেই ম্যাচটা না খেললে বা কোনো একটা বিষয় মাথায় আসে। একটা ভালো একটা আপনার নেতিবাচক যেটা আহ, বলবেন। আমি আমি যখন লুক আমি আমার যখন আমি আমার জীবন দুটো সেটব্যাক আছে হ্যাঁ, ক্যারিয়ারে। একটা হলো 97 এশিয়া কাপে আইসিসি ট্রফি চান্স না পাওয়া, 99 ওয়ার্ল্ড কাপে চান্স না পাওয়া। দুটি বড় মেজর টুর্নামেন্টে আমি ছিলাম না। তো 99 ওয়ার্ল্ড কাপের পরে আই ডিসাইডেড টু কুইট ক্রিকেট। ওয়াও আমি কি বলেন! ক্রিকেটটা কুইট করার চিন্তা করেছিলাম, কারণ ওই 99 ওয়ার্ল্ড কাপে 30 জনের মধ্যে আমি ছিলাম না। সো তখন আমার মনের মধ্যে একটা বিষয় কাজ করছে। বাই দিস টাইম আই গট ম্যারিড। সো আ আমার সংসার নিয়ে তখন তো খুব আসলে হ্যাঁ, এখনকার মতো নয় যে ক্রিকেট খেললে আপনি আর কিছু চিন্তা করতে করতে হবে হবে। না। তো তখন আমাকে চিন্তা করতে হতো আসলে ফ্যামিলি নিয়ে কিভাবে রান করবো। সো তখন একবার ডিসাইড করে ফেলেছিলাম ক্রিকেট বাদ দিয়ে অন্য কিছু করবো, বিকজ আই হ্যাভ টু লুক আফটার মাই ফ্যামিলি। এক্সাক্টলি। সো বাট সামহাও আমার ফ্যামিলি আসলে সেটা চাননি। এবং ক্রিকেট তো আমার ভালোবাসা। ক্রিকেট থেকে ছেড়ে থাকা খুব ইম্পর্টেন্ট। সো তখন আমি নিজের কাছে মানে নিজের কাছেই আসলে প্রতিজ্ঞা করেছিলাম যে না, আমি এখানেই থাকবো। ভালো কিছু আমি করতে। এখানে বিলং করে ভালো কিছু এখানে করতে চাই। প্রবলি দ্যাট ওয়াজ মাই রাইট ডিসিশন, বেস্ট আর ডিসিশন। মনে হয় যেটা আপনি না করলেও পারতেন, বা ক্যাপ্টেন্সি নেওয়া হোক, ম্যাচ খেলা হোক, এনিথিং। আমার মনে হয় যে আই মেড এ মিস্টেক ডেফিনেটলি যখন ২০০৭ ওয়ার্ল্ড কাপের পরে আই ডিসাইডেড টু কুইট ক্যাপ্টেন্সি ফ্রম ওডিআই। আমি টেস্ট ক্যাপ্টেন হিসেবে থাকতে চেয়েছিলাম, ওডিআইতে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়েছিলাম। বাট ওডিআই খেলতে চেয়েছিলাম। আমার মনে হয় যে তখন আমার আহ, শুধু টেস্ট ক্রিকেট ছাড়া বাকি সব কিছু ছেড়ে দেওয়া উচিত ছিল। তখন ওডিআইটাও আমার খেলতে চাওয়া উচিত হয়নি, যেটা আসলে আমার মনে হয় ভুল ভুল সিদ্ধান্ত ছিল। আমার মনে হয় তখন শুধুমাত্র আমি তখন টেস্ট ক্রিকেটই খেলতে যাচ্ছিলাম। তার মানে শুধু টেস্ট ক্রিকেটটাই খেলবো, সেই সিদ্ধান্তটা তখন নেওয়া উচিত ছিল আমার। তখন ওডিআই ক্রিকেট খেলতে যাওয়ার ইচ্ছাটা করাটা আসলে ঠিক ছিল না। ভাই লাস্ট নির্বাচক হিসেবে অনেকদিন কাজ করেছেন এবং সেখানে অনেক কথা হয়েছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার হয়তো ফেম আছে, ক্যাপ্টেন ছিলেন, এই জন্য কথা বেশি হতো। আপনার এখানে কি মনে হয় যে কোন সিদ্ধান্ত নিয়ে মনে হয়েছে যে হ্যাঁ দেশের ক্রিকেটে অবদান রাখা অথবা ভালো মনে হয় না যে সবার এগেনস্টে গিয়ে অথবা সমালোচনার বিপক্ষে গিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছেন, ভালো লেগেছে, আবার এমন সিদ্ধান্ত যেটা হয়তো নেওয়ার পরে মনে হচ্ছে না এটাই না নিলেও পারতাম। দেয়ার সো মেনি। আমি তো অনেকদিন ধরে নির্বাচকের কাজ করেছি। তো তো
তো নির্বাচকের কাজ করতে গেলে এই জিনিসগুলো আসেই, হুম, এটা থাকবেই সবসময়। হুম, আমার সবচেয়ে মানে তৃপ্তির ব্যাপার ছিল একটা হাই পারফরমেন্স দল নিয়ে কাজ করেছিলাম, যেখান থেকে লিটন, শান্ত, সাইফুদ্দিন, অনেক প্লেয়ার এখান থেকে উঠে এসেছিল, আফিফ, অনেক হুম, খেলোয়াড় ওই সিরিজটাতে উঠে এসেছিল। ওদেরকে নিয়ে কাজ করতে আনন্দ পেতাম। তারপরে বা একটা হাই পারফরমেন্স ট্যুরে হাসান মাহমুদ আসলো। হুম, আমার লাস্ট হাই পারফরমেন্স ট্যুর থেকে মনে হয় তানজিদ তামিম আর তানজিদ সাকিব দুজন আসলো লাস্ট, যেটা গিয়েছিলাম হুম, শ্রীলঙ্কাতে এমার্জেন্সি সেটআপ। ওই সিদ্ধান্ত যেগুলো নিয়েছি মোটামুটি আমার হাই পারফরমেন্স যাদেরকে আমার মনে হয়েছিল ভালো, আহ, নিজের কাছে এই জন্য স্যাটিসফাইড বেশি মনে হয় যে ওই ছেলেগুলি পরবর্তী এসে ভালো করেছে। এটা আমার একটা অনেক বড় স্যাটিসফ্যাকশন, যাদের আমি হাই পারফরমেন্সে নিয়ে এসেছিলাম তারা এব- সবাই পরবর্তীতে এবং ভালো তারা আরো করেছে। অনেকদিন খেলবে। আপনি দেখবেন বাসায় বসে দেখবেন যে আপনি যাদেরকে তৈরি করেছেন বা আপনার আন্ডারে যারা তৈরি হয়েছে তারা খেলছে। ভাইয়া তাহলে একটু ওই যে যেটা বলছিলাম যেটা না করলে পারতেন। সিলেকশনে আমার কয়েকটা ঠিক সেটব্যাক বলবো না, কয়েকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে এই ছেলেদেরকে আমি মিস করেছি, এদেরকে হয়তো আমি জানি না তাদেরকে কিভাবে আরো মোটিভেট করতে পারতাম। প্লেয়ার লাইক আই থিঙ্ক আমি সবসময় মনে করি যে নাসির ওয়াজ এ ওয়ান্ডারফুল প্লেয়ার। এক্স্যাক্টলি। ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করতে হলে যা দরকার মধ্যে সব ছিল। হুম, হি হুম, ইজ ভেরি মাচ ট্যালেন্টেড। ওর আসলে সাকিব তাইমদের সাথেই থাকা উচিত ছিল। আই থিঙ্ক ইমরুল কায়েসের হয়তো আরেকটু বেশি সুযোগ পাওয়া ছিল, আমি সবসময় মনে করেছি। হুম, ও ও অন্যদের থেকে কম সুযোগ পেয়েছে এট লিস্ট ওয়ান ডে তো হয়নি। ওয়ানডেতে, টেস্টে, যেখানে অন্যদের থেকে কম মানে পারফরমেন্স যখন ভালো খারাপ হয়েছে আমরা সবারটাই করেছি, ওরটা হয়তো বেশি করেছি। হুম, সেটা তো নির্বাচনের সাথে শুধু নির্বাচকরাই থাকেন না, আরো অনেকেই থাকেন, হয়তো এক্স্যাক্টলি। অন্যদের সাপোর্টটা অতটা পাইনি, কিংবা যাই হোক ও সেটা হুম, আসলে কোনো ইয়ে হওয়ার কথা না, বাট তাকে হয়তো আরেকটু সুযোগ দেওয়া উচিত ছিল। বরং তার সাথে যারা ইমরুলের কাছের সাথে যারা খেলেছে তারা অনেক সুযোগ অনেক পেয়েছে। সুযোগ পেয়েছে, হ্যাঁ। ইমরুল কায়েস এখনো পাচ্ছে ভাই, অনেকে এখনো আছে। পাচ্ছে, তার ওদের মধ্যে ইমরুল কায়েস হয়তো ওই দিক থেকে একটু ডেপ্রাইভ হয়েছে, ডেফিনেট তারা হয়তো আরেকটু বেশি সুযোগ পাচ্ছিল। ওকে ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। একটু বলেছিলাম কম সময় নিবো, অনেক সময় হয়ে গেছে। আড্ডায় আড্ডায়। ধন্যবাদ সবাইকে।